সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? চলে আসলাম আমি মোহাম্মদ হাবিব শিকদার আপনাদের সাথে এইচএসসি রসায়নের ২য় পত্রের ২য় চ্যাপ্টার জৈব যৌগের ৩য় লেকচার নিয়ে। যদিও গতকালকের লেকচারে কিছু একটা তথ্য ইনফরমেশন মিসিং ছিল। সেই তথ্যটা দিয়ে তারপর আমরা টাইপ 3 তে চলে যাব। চলেন আমরা শুরু করি। আপনাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে Facebook পেজ আমাদের যেটা আছে সেখানে দেখতে পারেন ক্লাসগুলো এবং ইউটিউবেও দেওয়া আছে আমাদের ভিডিওগুলো। ঠিক আছে? গ্রুপও দেওয়া আছে। আপনারা সেখানে দেখে নিতে পারেন এবং কোনো বিষয়ে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফলাইন কোচিং সেন্টারের নাম হচ্ছে হাবিবস মেথডিক্যাল ক্লাসরুম। সেখানে আপনারা চাইলে আহ, যোগাযোগ করতে পারেন এবং কারো দরকার হলে সেখানে এসে ভর্তি হতে পারেন। আমাদের এইচএসসি 25 এবং 26 ব্যাচে ভর্তি চলছে। তো গতকালকে আমরা একটা টপিক পড়ছিলাম যে সেটা হচ্ছে যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের সংকরণ এবং তার উপর বেসিস করে বৈশিষ্ট্য। ঠিক আছে, চলেন আমরা এটা দেখি। ওটার ভিতরে কিছু তথ্য মিসিং ছিল আমাদের। অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনের অণুতে কার্বনের সংকরায়ন কার্বনের সংকরায়ন ও বিভিন্ন বৈশিষ্ট্য। ওকে, চলেন এই টপিকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। হ্যাঁ, তো এখানে টোটালি আমরা ছক করে নেব। টোটালি আমরা 11টা ছক করে নিব। তারপর আমরা এটা করা শুরু করবো। ঠিক আছে, চলেন আমরা এই যে ছক করা শুরু করি। দাগটা সোজা করে দিই। আচ্ছা, এবার আমাদের লাম্বালাম্বি ভাবে টোটালি আমাদের 11টা ছক করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, এই সর্বশেষ 10, 11। ওকে, এই ছিল আমাদের। দেখি গণিত একটু। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, এবার দেখুন সর্বপ্রথম উপরে লিখবো আমরা হলো
সেটা কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এখন, ঠিক আছে? চলুন আমরা একটু লিখি। প্রথম হচ্ছে সমগোত্র মানে সমগোত্র শ্রেণী মানে নাম, শ্রেণীর নাম বা যৌগের নাম বা সমগোত্র শ্রেণীর নাম যাই বলে, ঠিক আছে? আচ্ছা, সমগোত্র শ্রেণীর নাম বলি তাহলে আরো সুন্দর শোনা যাবে। সমগোত্রীয় শ্রেণীর নাম, ঠিক আছে? তারপর হচ্ছে অজৈব যৌগের সংকটন। অজৈব যৌগের সংকরায়ন, এটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এক্স দ্বারা। ওকে, এটাকে বড় হাতের এক্স দ্বারা প্রকাশ করা হবে, এটা এক্স। তারপর হচ্ছে জৈব যৌগের সংকরায়ন। জৈব যৌগের সংকরায়ন, এটাকে বলা হবে এসএন বা স্টেরিক নাম্বার, আমরা যাই বলি। তারপর হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। সংকরিত অবস্থা, সংকরিত অবস্থা বা সংকরায়ন, যেটাকে আমরা হাইব্রিডাইজেশন বলি, এইচ দ্বারা প্রকাশ করতে পারি আমরা, ঠিক আছে? তারপর আমরা বলতে পারি অ্যাসিড পার্সেন্টেজ। তারপর বলতে পারি আমরা পি এর পার্সেন্টেজ। পি এর পার্সেন্টেজ, ওকে। তারপর আমরা বলতে পারি এটার আকৃতি কেমন হবে। আকৃতি কেমন হবে, কোণ কত, ওকে, কোণ। তারপরে চিত্র দেখব। তারপর দেখবো আমরা কার্বন কার্বন দূরত্ব, আর সর্বশেষ আমাদের এগুলো কার্বন হাইড্রোজেন দূরত্ব। এই ছিল আমাদের মোটামুটি টপে, মানে আমরা কি কি জিনিস আসলে এখান থেকে দেখবো। খেয়াল করেন, যদি আমরা এখানে বলি অ্যালকেন বলি, ঠিক আছে? মানে বললাম আমরা অ্যালকেন, তাহলে আমাদের অজৈব যৌগের সংকরণ হোক আর জৈব যৌগের হোক, তাদের সংকরিত অবস্থা বা সংকরণের নাম্বার বা সংকরিত অরবিটাল নাম্বার হবে 4। এটা হবে 4। সংকরিত অবস্থা হবে আমাদের sp3। সংকরিত অবস্থা হবে আমাদের sp3। s এর পার্সেন্টেজ দেখেন 25% দেখা যাচ্ছে, 25 আর 75। কিভাবে দেখেন, এই যে মোট 4টা এখানে আছে, কয়টা মোট 4টা, একটা s 3টা p, মোট 4টা, 4টা মিলে হচ্ছে মোট 100%। ওকে, 4টা মিলে যদি মোট 100% হয়, তাহলে একটা কত, 4 দিয়ে ভাগ করলে 25 আর 3টা কত 75। ওকে, এভাবে করে। আকৃতি কেমন হবে ভাই, চতুস্তলকীয়। আকৃতি কেমন হবে, চতুস্তলকীয়। চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। ওকে, কোণ কত হবে, 109.5 ডিগ্রি, বা কোথাও কোথাও এরকম থাকে 109.28 মিনিট, মানে দুইটা দাগ থাকে। ওকে, চিত্রটা দেখতে কেমন হবে ভাই, মাঝখানের পরমাণুটা একটু বড় থাকবে, তারপর উপরে এরকম ভাবে, এটা হচ্ছে চতুস্তলকীয় যেভাবে আঁকানো যায়, ঠিক আছে? দ্বিমাত্রিক তো, সেভাবে আঁকানোর চেষ্টা করলাম, হয়তো এভাবে বুঝে যাচ্ছেন। আপনার বাসায় আলু বা পেঁয়াজ দিয়ে এটা বা আঁকাইতে পারবেন, বানাইতে পারবেন। এখানে কার্বন কার্বন দূরত্ব হচ্ছে হলো 0.154 ন্যানোমিটার।
কার্বন হাইড্রোজেন দূরত্ব হচ্ছে 0.1110 ন্যানোমিটার। ওকে, তাহলে এই ছিল আমাদের অ্যালকেন নিয়ে কথাবার্তা। তারপরে যদি আমরা বলি, এটাকে ক্লোজ করি। দেখেন, তারপরে যদি আমরা বলি অ্যালকিন। অ্যালকিন অ্যালকিনের ক্ষেত্রে আমাদের অজৈব যৌগের সংকরণ বলে না জৈব যৌগের সংকরণ বলে, দুইটাই আমাদের কি হবে? 3 হয়। অ্যালকিনের ক্ষেত্রে আমাদের 3 হয়। তাহলে এটা হবে হলো sp2। এটা সংকরণ হবে হলো 3টা, মানে কি একটা S নিব আর 2টা P নিব, হ্যাঁ? এবার খেয়াল করেন, তাহলে এটাকে যদি মোট পার্সেন্টেজ করি, 3টা মিলে হচ্ছে 100, তাহলে একটা কত আমাদের 33.33%। আর P তাহলে কতটুকু আসতেছে? 66.67%। ওকে, এটা দেখতে কেমন হবে ভাই? এটা হবে সমতলীয় ত্রিভুজ। সমতলীয় ত্রিভুজ। যদি ইংলিশ টার্ম বলতে চান, এটা হচ্ছে প্লানার ট্রায়াঙ্গেল বা ট্রায়াঙ্গেল প্লান, যাই বলেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এটা আমরা বলতে পারি প্লানার ট্রায়াঙ্গেল। তারপর আমরা এটা কোণ বলতে পারি হলো, আমাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। চিত্রটা দেখতে কেমন হবে? মাঝখানে একটা বড় থাকবে, উপরে একটা থাকবে এরকম, আর নিচে দুই পাশে দুইটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই ছিল এটার কার্বন কার্বন দূরত্ব কত? 0.134 ন্যানোমিটার। ওকে, তবে এখানে একটা জিনিস নোট দিয়ে মনে রাখবেন, বেনজিনেও কিন্তু কি থাকে? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। বেনজিন বেনজিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। তো সেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন 0.134 ন্যানোমিটার না হয়ে সেখানে দূরত্বটা হয় হলো 0.139 ন্যানোমিটার। এটা হচ্ছে বেনজিনের স্পেশালিটি। আচ্ছা, তারপর দেখেন, এখানে কার্বন আর হাইড্রোজেনের দূরত্ব হচ্ছে 0.109 ন্যানোমিটার। ওকে, 0.109 ন্যানোমিটার। আশা করি বুঝতে পারতেছেন। এটা আসলে মেমোরাইজিং জিনিস। হুম, এটাকে আপনারা মেমোরাইজিং মানে পুরো ফুললি মুখস্থ করতে হবে। তারপর আমরা আলোচনা করবো অ্যালকেন নিয়ে। চলেন আমরা দেখি অ্যালকেনে কি কি আছে আমাদের। এটাকে ক্লোজ করি আমরা একটু। হুম, তো আমাদের পরবর্তীটা হচ্ছে হলো অ্যালকাইন। এখানে আমাদের হবে হলো সংকরণ সংকরিত অরবিটাল সংখ্যা 2, জৈব যৌগের ক্ষেত্রে 2। তাহলে হবে আমাদের sp। কি হবে ভাই? sp। বলতে এখানে এখানে s এর পার্সেন্টেজ হচ্ছে 50, p এর পার্সেন্টেজ আমাদের কত ভাইয়া? 50। এটা হবে দেখতে সরল রয়েছে, কেমন? সরল রৈখিক বা লিনিয়ার বলা যায়, লিনিয়ার। ওকে, লিনিয়ার। এটার মধ্যবর্তী কোণ কত ভাইয়া? 180 ডিগ্রি। দেখতে কেমন হবে? যে মাঝখানটা বড় দিয়ে দুই পাশে দুইটা ছোট ছোট দিয়ে দিলেই হবে, ঠিক আছে? দাগ, একটা সরল রৈখিক দাগ হবে। এটার কার্বন কার্বন দূরত্ব কত হবে? 0.120 ন্যানোমিটার। আর কার্বন হাইড্রোজেন দূরত্ব কত? 0.106 ন্যানোমিটার। গতকালকে ভিডিও লেকচারের নিচে আমি এটার একটা ছবি দিয়েছিলাম। আজকে এটা আমি আবার করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন, এবং এখান থেকে অনেক এমসিকিউ আসবে। খুব ভালো করে এটাকে মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ? আচ্ছা, চলেন আমরা তাহলে আমাদের টাইপ 3 তে চলে যাই।
জৈব যৌগের শ্রেণীবিভাগ করবো আজকে। টাইপ 3। এখানে আমরা পড়বো হলো জৈব যৌগের শ্রেণীবিভাগ। জৈব যৌগের শ্রেণীবিভাগ। ওকে, খেয়াল করে প্রথমে আমরা এখানে লিখলাম জৈব যৌগ। জৈব যৌগকে জেনারেলি আমরা দুই ভাগে ভাগ করবো। জৈব যৌগকে আমরা কি কয় ভাগে ভাগ করবো ভাইয়া? দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে অ্যালিফেটিক, ফ্যাটিক, আরেকটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক। ওকে, অ্যালিফেটিক আর অ্যারোমেটিক। খেয়াল করেন অ্যালিফেটিক জৈব যৌগের উদাহরণগুলো কি? এটা সাধারণত আমাদের একক বন্ধন থাকবে। অ্যালিফেটিক মানে হচ্ছে এটা সাধারণত শিকড় থাকবে। মানে অ্যারোমেটিক যারা হবে না, এটা অ্যারোমেটিক নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হাকেল তত্ত্ব নিয়ম, হাকেল তত্ত্ব মেনে চলবে। তারপরে হচ্ছে নির্দিষ্ট কিছু বিক্রিয়া দিবে, ঠিক আছে? বিশেষ ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। হ্যাঁ, আর অ্যারোমেটিক যৌগ সাধারণত একক বন্ধন হয় না বললেই চলে। অ্যালিফেটিক যৌগে একক এবং দ্বিবন্ধন মানে সম্পৃক্ত অসম্পৃক্ত উভয় ধরনের হতে পারে। চলেন দেখি আর কি। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখি এখানে। অ্যালিফেটিক যৌগের যদি একটা এক্সাম্পল দেখতে চাই আমরা, ধরেন CH3, CH2, CH2, CH3। এই যৌগটার নাম কি ভাইয়া? এই যৌগটার নাম হচ্ছে বিউটেন। যৌগটার নাম কি ভাইয়া? বিউটেন। ওকে, বিউটেন। এখন খেয়াল করেন এই অ্যালিফেটিক যৌগকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। এখন আমরা অ্যালিফেটিক যৌগকে ভাগ করতে চেষ্টা করব। অ্যালিফেটিক যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একটা হচ্ছে মুক্ত শিকড়, আরেকটা হচ্ছে আমাদের বদ্ধ শিকড়। একটা হচ্ছে মুক্ত শিকড়, আরেকটা হচ্ছে আমাদের ভাইয়া বদ্ধ শিকড়। ওকে, মুক্ত শিকড়কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল শিকল, আরেকটা হচ্ছে আমাদের শাখা শিকল। ওকে, শাখা শিকল। দেখেন মুক্ত শিকল মানে হচ্ছে তার দুই পাশে, এই যে দেখেন এখানে যে দুইটা কার্বন আছে, এই যে কার্বন গুলো তারা একে অপরের সাথে কি হয় না, যুক্ত হয়ে যায়নি, মানে দুই পাশে মুক্ত আছে। তাহলে এই একই উদাহরণটাই মুক্ত শিকলের ভিতরে আমরা কি করতে পারি, একই এক্সাম্পলটা দিতে পারি, বিউটেনটা লিখতে পারি, তাই না? বিউটেন। ওকে, এক এক্সাম্পল লিখতে পারি। আচ্ছা, এবার সরল শিকল কারা আছে? সরল শিকল হচ্ছে যাদের কোনো শাখা নেই। ঠিক আছে, সরল শিকল কারা? যাদের কোনো শাখা নেই। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি CH3, CH2, CH2, CH3। দেখেন এটাও কি সেই বিউটেন না আমাদের?
বিউটেন। ওকে। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদের শাখা শিকল কারা, যাদের শাখা থাকবে। যেমন দেখেন এটাকে যদি আমি একটু একটু মডিফাই করে লিখে দেখি, আপনারা বুঝতে পারবেন কিনা। এই যে CH3 আছে, CH2 না লিখে CH লিখলাম, এখানে আমরা একটা CH3 দিয়ে দিলাম, আর এখানে আর একটা CH3। দেখেন তো এটা কি হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে 2 মিথাইল প্রোপেন হয়ে গেছে। এটার যৌগটার নাম কি? 2 মিথাইল প্রোপেন। এটা আরো নাম আছে, এটা আমরা শিখবো আস্তে আস্তে। এটা আইউপ্যাক নাম লিখলাম। এটাকে অন্যভাবে বলা যায় যে আইসো বিউটাইল। আইসোবিউটেন, এটাকে বলা যায় কি, আইসোবিউটেন বলা যায়। যে 4টা কার্বন আছে, এটা আমরা শিখবো কিভাবে কি নামকরণ করতে হয়। এবার দেখেন, এই যে আমাদের সরল শিকল এবং শাখা শিকল, এই দুইটাকে একসাথে আবার ভাগ করা যায় হলো 2 ভাগে। একটা হচ্ছে আমাদের সম্পৃক্ত, মানে সাধারণত এখানে আমাদের একক বন্ধন থাকে। কি থাকে? এখানে সাধারণত আমাদের একক বন্ধন থাকবে। ওকে। জেনারেলি সম্পৃক্ত মানে হচ্ছে একক বন্ধন, মানে এরকম থাকবে, জাস্ট একটা বন্ধন থাকবে। একটা বন্ধন থাকবে, ঠিক আছে। মানে কার্বন কার্বন কি থাকবে, একক বন্ধন থাকবে, ঠিক আছে। কার্বন আছে, যেমন দেখেন আমরা এই যে একটু উপরে দেখে আসলাম CH3, এই যে CH2, এই যৌগটার নাম কি আমরা বলতে পারি? এই CH2 কেন হবে আমাদের এখানে? এখানে আমাদের মেইনলি হবে হলো CH3, এটার নাম হচ্ছে ইথেন। এই যৌগটার নাম কি আমরা? ইথেন। ওকে। আমরা শিখে ফেললাম যে সম্পৃক্ত যৌগ জিনিসটা আসলে কি। তার মানে কি, কার্বন এবং কার্বনের মাঝে যে সকল যৌগের ভিতরে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে সেই সকল যৌগকে ইথেন যৌগ বলা হয়। সরল শিকল কাকে বলা হবে? যে সকল যৌগে শাখা শিকল নেই, একটা একটা চেইনই থাকে, তাদেরকে বলা হয় সরল শিকল। ডেফিনেশন গুলো বই থেকে দেখে নেবেন, এবং এই ডেফিনেশন গুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি মুখ দিয়ে বলে দিচ্ছি। এবং দেখেন, শাখা শিকল কাকে বলা হবে? যে সকল শিকলের বা যে সকল যৌগের ব্রাঞ্চ থাকবে, শাখা থাকবে, তাদেরকে বলা হয় শাখা শিকল। মুক্ত শিকল কি? দুই পাশে যেটা কি থাকবে, খোলা থাকবে, যার দুই মাথা দুটি কার্বন কি থাকবে, মুক্ত থাকবে, তাদেরকে বলা হয় মুক্ত শিকল। ওকে। এখানে আমাদের আছে। তারপর আমরা পড়বো অসম্পৃক্ত। অসম্পৃক্ত এটা কি সাধারণত, এখানে আমাদের দ্বি বা ত্রিবন্ধন থাকবে, ত্রিবন্ধন থাকবে। ওকে। যেমন এরকম থাকবে, দুইটা থাকতে পারে, এরকম দুইটা থাকবে, অথবা 3টা বন্ধন থাকবে, মানে কার কোথায়, কার্বন কার্বনের মাঝে। চলুন আমরা এটা একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি। আমরা যদি এক্সাম্পল দেখতে চাই, চলুন এখানে দেখি। এই যে এরকম CH2 ডাবল বন্ড CH2, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ইথিন। যৌগটার নাম কি? নাম হচ্ছে ইথিন। ওকে। আবার আমরা বলতে পারি, দেখেন, CH ট্রিপল বন্ড CH, এটার নাম কি ভাইয়া? ইথাইল। এটার নাম কি? ইথাইল। এই ছিল আমাদের অ্যালিফেটিকের মুক্ত শিকল নিয়ে কথাবার্তা। চলুন এখন আমরা বদ্ধ শিকল নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি একটু। হুম, আচ্ছা, বদ্ধ শিকল যদি আমি কথাবার্তা বলতে চাই, তাহলে বদ্ধ শিকলের ভিতরে, বদ্ধ শিকল মনে রাখবেন সাধারণত অ্যালিফেটিকের যে বদ্ধ শিকলটা আছে, সেটা সাধারণত কার্বন কার্বন একক বন্ধনই হয়ে থাকে। ওকে। এটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কার্বো সাইক্লিক, সাইক্লিক বা সুষম চাকরিক। কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক, অর্থাৎ যে অ্যালিফেটিক যৌগের চক্রে শুধুমাত্র কার্বন থাকবে, অন্য কোনো পরমাণু থাকতে পারবে না, তাদেরকে বলা হবে কি, কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক। যেমন এক্সাম্পল হিসেবে যদি আপনাদের দেখাই আমি,
তাহলে এখানে আমাদের একটা সি আছে, এখানে একটা H2 আছে, ওকে। আবার একটা সি, আবার এখানে একটা H2, এখানে একটা সি, এখানে একটা H2, এই কার্বনের সাথে সি যুক্ত করে দিলাম, আর এখানে একটা H2 দিয়ে দিলাম। দেখেন এটা কার্বন আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চক্রের ভিতরে শুধু কার্বনই আছে, তার না এটার নাম হবে কি, সাইক্লো বিউটেন। বুঝতে পারছি? এখন এই চক্রের মাঝে কিছু কি নেই, কার্বন বাদে অন্য কিছু নেই। তাহলে আপনি একটু চেষ্টা করেন তো, এটার নাম কি হবে? সি, সি, এখানে একটা সি, এটা যদি যুক্ত করে দিই, এখানে H2, এখানে একটা H2, আর এখানে একটা H2। এই যৌগটার নাম কি হবে ভাই? দেখেন তো, আমি বলে দিচ্ছি, সাইক্লো প্রোপেন। তিনটা কার্বন যেহেতু আছে, সাইক্লো প্রোপেন, ওকে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের কার্বোসাইক্লিক বা সুষম চাকরি। এবার আমরা হেটারোসাইক্লিক বা বিষম চাকরি দেখার চেষ্টা করবো, হ্যাঁ। তারপর আমরা দেখবো কি, হেটারো সাইক্লিক বা বিষম চাকরি, ঠিক আছে। কারণ হেটারোসাইক্লিক বা বিষম চাকরি, একটা জিনিস মনে রাখবেন, কার্বোসাইক্লিক মানে যে চক্রে শুধু কার্বনই থাকতে পারে, তাহলে হেটারোসাইক্লিক কার্বন বাদে অন্য কিছু থাকতে পারবে। চলুন আমরা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। ডেফিনেশনটা একেবারে সহজ। ধরেন এখানে সি এইচ, এখানে এখানে আমাদের সি, এখানে একটা সি আছে, এখানে H2, এখানে আর একটা আমাদের H2 আছে। তো এই দুইটা কার্বনের সাথে আমাদের একটা অক্সিজেন যুক্ত আছে, ওকে। যুক্ত থাকে, তার নাম কি হবে? এটার নাম হয়, একটা হচ্ছে ইথিলিন অক্সাইড, একটা হবে আমাদের কি ভাই, ইথিলিন অক্সাইড, একটা হবে ইথিলিন অক্সাইড। দেখেন, ইথিলিন অক্সাইড, আর একটা নাম আছে এটা, এটাও শিখতে হবে, সেটা হচ্ছে ইপক্সি ইথেন, ইপক্সি ইথেন, ওকে। ইপক্সি ইথেন, তাহলে আমরা দুইটা নাম শিখতে পারলাম, একটা হচ্ছে ইথিলিন অক্সাইড আর একটা হচ্ছে ইপক্সি ইথেন, ওকে। বুঝতে পারছেন তো? আশা করি এটা বুঝতে পেরেছেন। একটা হচ্ছে ইথিলিন অক্সাইড, আর একটা হচ্ছে কি আমাদের ইপক্সি ইথেন। হুম, এই ছিল আমাদের জিনিসটা। এখন চলেন আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে কথাবার্তা বলবো। মনে রাখবেন, অ্যারোমেটিক যৌগে সাধারণত দ্বিবন্ধন হয়ে থাকে। অ্যারোমেটিক যৌগে সাধারণত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, মানে একের অধিক বন্ধন থাকবে, ঠিক আছে। আচ্ছা, অ্যারোমেটিক যৌগ প্রথমে কি, কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক। খেয়াল করেন ভাই, যদি এরকম হয় কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক, তো অর্থাৎ কি, যে অ্যারোমেটিক যৌগের মাঝে কি নেই, চক্রের মাঝে কার্বন বাদে অন্য কিছু নেই। তো এটা পড়ার সময় আমাদের কিছু যৌগের নাম পড়ে ফেলতে হবে, এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসবে। যে এই যৌগটার নাম কি ভাই, দেখেন তো, বেনজিন। এবার আমি দুইটা বেনজিন যদি এক পাশে পাশাপাশি আঁকাই, তো এটার নাম হচ্ছে ন্যাপথালিন, ন্যাপথালিন, ওকে। এবার তিনটা যদি পাশাপাশি আঁকাই ভাই, তিনটা যদি একসাথে আঁকাই আমি, তাহলে এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন, 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 ওকে, অ্যানথ্রাসিন। আবার তিনটেই আঁকাবো, কিন্তু একটু মডিফাই করে আঁকাবো। দেখেন, প্রথমটা আঁকাইলাম, পাশেরটাই ন্যাপথালিনের মতো আগে আঁকাবো,
ন্যাপথালিনের মতনই আঁকায় ফেললাম। তারপরে এই দেখেন এই নিচেরটা থেকে শুরু করব। যদি নিচেরটা থেকে শুরু করতে পারি আমি, তাহলে এটার নাম হচ্ছে ফিনেন থ্রি। ওকে, ফিনেন থ্রি, ফিনেন থ্রি। তাহলে আমরা কি বললাম, যদি একটা চক্র থাকে তাহলে বেনজিন, এবং প্রত্যেক কোনো একটা করে কার্বন, একটা করে হাইড্রোজেন, কার্বন একটা করে হাইড্রোজেন, বেনজিন ন্যাপথালিন দুইটা থাকলে, তিনটা থাকলে আমাদের হবে হলো অ্যান্থ্রাসিন, এবং আমাদের যদি তিনটে থেকে নিচে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ফিনান্ট্রিন। মনে রাখবেন এইখানে আমাদের কি বলা যায়, যে ঘূর্ণনশীল যে পাই ইলেকট্রন আছে বা ডিলোকালাইজড ইলেকট্রন হচ্ছে আমাদের ছয়টা। ঠিক আছে, এখানে ছয়টা, এখানে আমাদের আছে হলো 10টা, এখানে এই দুইটার ভিতরে আছে আমাদের কয়টা করে, 14টা করে। ওকে, দেখেন এটার ভিতরে প্রথমটা ছয়টা, আবার চারটা চারটা, মোট 14টা আছে। এটা একটু মনে রাখেন, এমসিকিউতে আসে, এটা কি ডিলোকালাইজড ইলেকট্রন, ডিএল, ডিলোকালাইজড ইলেকট্রন, এগুলো হচ্ছে ডিএল, ডিলোকালাইজড ইলেকট্রন। ওকে, এটা একটু মনে রাখেন, ডিলোকালাইজড ইলেকট্রন। তো এরপরে আমরা করবো হলো, এরপর আমরা বিষম চাকরি, হেটারোসাইক্লিক বা বিষম চাকরি। ওকে, হেটারোসাইক্লিক, হেটারো সাইক্লিক বা বিষম চাকরি। ওকে, হেটারোসাইক্লিক বা বিষম চাকরি। দেখেন এইটা অনেক বেশি আসবে, মানে এই পরিবেশ, মানে যদি আপনি বলেন জৈব যুগের যে শ্রেণী বিভাগটা আছে, সে এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসে এবং প্রতিবারই আসে, কোনো কোনো না কোনো ইউনিভার্সিটি বা একাডেমিক লেভেলে আসবে। তো সো এখানে এই উদাহরণগুলো ভালো করে মনে রাখবেন। ডেফিনিশন আপনি আহ, দেখে উদাহরণ দেখে বলে ফেলতে পারবেন, তবে ডেফিনিশনটাও যে খুব বেশি ইম্পর্টেন্ট এরকম না, এর জন্য লিখে দিলাম না, আপনারা বই থেকে দেখে নেবেন। আমি মুখ দিয়ে বলে দিয়েছি, যেমন হেটারোসাইক্লিকটা কি, বিষম চাকরিটা কি, যদি অ্যারোমেটিক যৌগে, অ্যারোমেটিক যৌগের চক্রে কার্বন বাদে অন্য কিছু থাকে তাদেরকে বলা হবে হেটারোসাইক্লিক যৌগ। ওকে, এখানে কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, চলো আমরা একটু দেখার চেষ্টা করি। এক নম্বরে আছে, এখানে যদি এরকম থাকে, এটার নাম হচ্ছে থায়োফেন। যদি এরকম পঞ্চভুজ থাকে এবং এই চার কোনায় চারটা কার্বন আছে এবং এখানে একটা এস আছে, এটার নাম হচ্ছে কি ভাইয়া, থায়োফিন। থায়োফিন কি এটা ভাইয়া, থায়োফিন। ওকে, তারপরে যদি থাকে এরকম, এই একই রকমই আমাদের পঞ্চভুজই থাকবে, শুধুমাত্র এস এর জায়গায় কি থাকবে আমাদের, ও থাকে। এটার নাম হচ্ছে আমাদের ফিউরান। আরে খুব বড় করে আঁকি, বুঝছে এটা একটু বড় করে, এখানটা একটু বড় করে আঁকার চেষ্টা করি, বুঝে যাবে না। এরকম যদি থাকে, এই অক্সিজেনের উপর দুইটা থাকবে, এটার নাম হচ্ছে ফিউরান। এটার নাম কি ভাইয়া, ফিউরান, ফিউরান, থায়োফিন, ফিউরান। ওকে, তারপরে এরকম যদি থাকে, পঞ্চভুজি থাকবে, শুধুমাত্র অক্সিজেন বা সালফারের জায়গায় নাইট্রোজেন থাকবে। কি থাকবে আমাদের, নাইট্রোজেন থাকবে। এই যে এটা যদি নাইট্রোজেন থাকে তার নাম হচ্ছে পাইরুল। তার নাম হচ্ছে কি ভাইয়া, পাইরুল। ওকে, দেখি এর নাম হচ্ছে আমাদের, সুন্দর করে নাইট্রোজেন ঢাকাই, এর নাম হচ্ছে পাইরুল, পাই, পাইরুল। ওকে, আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে এরকম বেঞ্জিনের মতো, এরকম একটা বেঞ্জিন চক্র থাকবে। তো বেঞ্জিন থেকে এই যে এখানে একটা নাইট্রোজেন থাকবে, কি থাকবে ভাই আমাদের, এইটা নাইট্রোজেন থাকবে। ঠিক আছে, এই যে এখানে যদি আমি নাইট্রোজেনটা দিই, তারপর আমরা কি দিয়ে দিব, এখানে একটা গোল দিয়ে দিব, এটার নাম হচ্ছে পিরিডিন। এটার নাম হচ্ছে আমাদের ভাই বেঞ্জিন থেকে, মনে রাখবো,
যদি পঞ্চভুজ থেকে যদি নাইট্রোজেন থাকে তাহলে পাইরুল, আর যদি বেঞ্জিনের মধ্যে থাকে নাইট্রোজেন থাকে তাহলে হচ্ছে পিরিডিন। এই ছিল আমাদের জৈব যৌগের শ্রেণীবিভাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং এটা মুখস্থ রাখতেই হবে ভাই। এটা টিএম মানে হচ্ছে ভাই টানা মুখস্থ। হ্যাঁ, এটা মুখস্থ করে ফেলতেই হবে। এখান থেকে বহু বহু এমসিকিউ আসবে। তো আমরা নেক্সট দিন যখন আমরা আজকের লেকচারের পর এই ৩টা লেকচার মিলিয়ে আমরা প্রশ্ন ব্যাংক সলভ করব, তখন দেখতে পারবেন যে আসলে জৈব যৌগের এই শ্রেণী বিভাগ থেকে কত কত কোশ্চেন আসে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা চতুর্থ যে লেকচারটা সেটা আমরা প্রশ্ন ব্যাংক সলভ দিব। চলেন, এবার আমরা পড়বো হলো টাইপ 4। টাইপ 4 পড়বো হলো আমরা টাইপ 4 পড়বো সমগোত্রীয় শ্রেণী। খেয়াল করেন, সমগোত্রীয় শ্রেণী আসবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীটা আসলে কি? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে এটা অনেকগুলো যৌগকে একটা গোত্রের ভিতরে কি করা যায়, ইনক্লুডেড করা যাবে, তাদেরকে বলা হবে সমগোত্রীয় শ্রেণী। দেখেন, এটাকে বলা যায় যে যে সকল জৈব যৌগগুলোর কার্যকারীমূলক সেম থাকবে। এটা সংজ্ঞাটা যদি আমি জানতে চেষ্টা করি, যে সকল জৈব যৌগের কার্যকারী মূলক একই, তারপরে বলা যায় হলো যাদের রাসায়নিক বৈশিষ্ট্য রাসায়নিক বৈশিষ্ট্য এক, রাসায়নিক বৈশিষ্ট্য এক, এবং পাশাপাশি পাশাপাশি দুটি যৌগের মাঝে মিথিলিন মূলক, কি মূলক ভাইয়া? মিথিলিন মূলকের, মিথিলিন না লিখে মিলিন লিখেছি, মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। কি মূলকের ভাইয়া? মিথিলিন। এটা দেখতে কেমন হবে? একটা হাত থাকবে, CH2 থাকবে, আর একটা হাত থাকবে, ঠিক আছে? এটা নাম হচ্ছে মিথিলিন মূলকের পার্থক্য। পার্থক্য থাকে একই সাথে প্রত্যেক যৌগকে, একই সাথে এদের প্রত্যেক যৌগকে একই প্রসেস উৎপন্ন করা যাবে। তাহলে আমি কি বলতে পারি? একই সাথে একই সাথে গোত্রের প্রতিটি যৌগকে একটি সাধারণ প্রক্রিয়ায় উৎপন্ন করা যাবে, উৎপন্ন করা যায়। ওকে, এই ছিল আমাদের ডেফিনেশন। দেখেন, এখান থেকে আমরা কয়েকটা জিনিস পেয়েছি। ১ নম্বর আমরা বলতে পারলাম যে এদের কার্যকারীমূলক সেম থাকবে এবং রাসায়নিক বৈশিষ্ট্য সেম থাকবে। এক্সাম্পল হিসেবে দেখেন, আমরা বলতে পারি এখানে এখানে CH3 আছে, এটার নাম হচ্ছে হলো আমাদের ইথিন। বললাম এখানে CH3 আছে। আরেকটা যৌগ আছে, এটা দেখেন, CH3, CH2,
CH3 দেখেন, একটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে ইথেন, ইথেন আর এটা হচ্ছে আমাদের প্রোপেন। ওকে, তাহলে দেখেন ইথেন আর প্রোপেন এই দুইটার মাঝে পার্থক্য কি আছে ভাই? একটা মিথিলিন মূলকের পার্থক্য, খেয়াল করছেন? একটা মিথিলিন মূলকের পার্থক্য, এটা একটা কম, এটা একটা বেশি। এবং এদের সবগুলোর ভিতরে একক বন্ধন আছে, হ্যাঁ, এবং রাসায়নিক বৈশিষ্ট্য এক, এবং এদেরকে প্রত্যেকে একইভাবে উৎপন্ন করা যায়। চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ সমগোত্রীয় শ্রেণী দেখে আসি। তাহলে আমরা এখন কি দেখবো ভাই? কিছু গুরুত্বপূর্ণ সমগোত্রীয় শ্রেণী। কিছু গুরুত্বপূর্ণ সমগোত্রীয় শ্রেণী নাম, সাধারণ সংকেত এবং উদাহরণ, সবগুলো জিনিসই দেখবো আমরা। চলুন আমরা এটাকে আমরা চেষ্টা করি। প্রথমে এখানে আমি যদি দেই সমগোত্রীয় শ্রেণী, শ্রেণী সাধারণ সংকেত আর এখানে থাকবে আমাদের উদাহরণ। ওকে, এই তিনটা জিনিস আমরা দেখার চেষ্টা করবো। চলে, সমগোত্রীয় শ্রেণীর ভিতরে প্রথমে যদি আমি নাম বলতে চাই, সর্বপ্রথম আমি বলবো হলো অ্যালকেন, তাই না? এখানে আমাদের অ্যালকেন যদি বলি, অ্যালকেনের সাধারণ সংকেত কি ভাই? CnH2n+2। এবং উদাহরণ কি হবে দেখেন, CH4, এটার নাম হচ্ছে মিথেন। C2H6, এটার নাম হচ্ছে ইথেন। খেয়াল করে দেখেন, এন যদি 2 হয় তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 2 দোকানে 4 আর 2 এ 6, 6, ঠিক আছে। C3H8, এটার নাম কি ভাইয়া? প্রোপেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে মিথেন, ইথেন, এটা হচ্ছে প্রোপেন, ঠিক আছে। আবার যদি C4H10 হবে, ওকে, এই যে অ্যাটসেট্রা। খেয়াল করেন, এই যে এই যৌগটা, এটা হচ্ছে স্মলেস্ট কম্পাউন্ড, আমি এটার নাম দিলাম SC, হ্যাঁ, মানে অ্যালকেনের স্মলেস্ট কম্পাউন্ডের নাম কি ভাইয়া? মিথেন। ওকে, তারপর আমরা 2 নম্বরে শিখবো হলো অ্যালকিন। অ্যালকিন যদি বলি আমি, সাধারণ সংকেত কি হবে ভাইয়া? CnH2n। যদি এক্সাম্পল বলতে চাই, C2H4, C3, খেয়াল করে দেখেন, 3 দোকানে 6টা, 6টা হবে। তারপর হবে C4H8, C5, আর কি হবে আমাদের ভাই? H10। খেয়াল করে দেখেন, হচ্ছে ইথিন, ট্রোপিন, বিউটিন, ইন যোগ করতে হয়, হ্যাঁ, বিউটিন, পেন্টিন, এটসেট্রা। ওকে ভাই, তাহলে এখানে ক্ষুদ্র যৌগটার কার্বন সংখ্যা কত দেখেন তো ভাই? স্মলেস্ট কম্পাউন্ডটা কত? স্মলেস্ট কম্পাউন্ডের কার্বন সংখ্যা হচ্ছে আমাদের 2। এখানে কার্বনের সংখ্যা হচ্ছে কত ভাই? 1। এগুলো এমসিকিউতে আসে যে অ্যালকেনের স্মলেস্ট কম্পাউন্ডের বা ছোট যৌগের কার্বন সংখ্যা কত? 1। আর অ্যালকেনের কত ভাইয়া? 2। আচ্ছা, তারপর দেখেন এখানে আমাদের কি আছে ভাইয়া? অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংখ্যা কি হবে? CnH2n-2। দেখেন এখানে আমাদের যদি বলি C2H2, হওয়ার কথা ছিল কি 2 দোকানে 4, হ্যাঁ, 4 হয়ে -2, তাহলে আমাদের কত হয়েছে? যে মোট C2H2 হয়েছে, হ্যাঁ। তারপর আমরা কি বলতে পারি? যে ইথাইন, তাহলে C3, আমাদের কত? 3 দোকানে 6, 6 -2 করলে 4, প্রোপাইন। তারপর কি
4 দোকানে 8, তার মধ্যে কত হবে ভাই? এখানে 6, ঠিক আছে? বিউটাইল, C5, C5 হলে 5 দোকানে 10টা হবে, আর 2টা বাদ দিলে আমাদের 8টা হবে, ঠিক আছে? এই ছিল আমাদের কি পেন্টাইন। আর এখানে দেখেন স্মলেস্ট কম্পাউন্ড কোনটা ভাইয়া? এটাই আমাদের স্মলেস্ট কম্পাউন্ড না? অ্যাসি, তা অ্যালকাইনের স্মলেস্ট কম্পাউন্ডের কার্বন সংখ্যা হচ্ছে আমাদের 2টা। এরপর আমাদের শিখতে হবে হলো ভাইয়া অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, এটা সাধারণ সংকেত কি হবে ভাই? CN H2N প্লাস 1 আর হচ্ছে এখানে X, ওকে? যেমন CH3 Cl, ঠিক আছে? ক্লোরোমিথেন, তারপরে হচ্ছে ভাই বলতে পারি CH3 CH2 Cl, ক্লোরোইথেন, এটসেট্রা, ওকে? এবার দেখেন অ্যালকোহল, এবার আমরা বলবো ভাইয়া অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত কি হবে ভাই? CnH2n প্লাস 1 OH, ওকে? এটাকে একটু অন্যভাবে লেখা যায়, দেখেন এভাবে লেখা যায় কিনা। Cn, এই যে এই এইচটাকে যদি এখানে যোগ করে দিই, তাহলে আমাদের কি হবে? CnH2n প্লাস 2O, এইভাবে লেখা যায়। হ্যাঁ, কেন লিখছি এটা পরে বুঝতে পারবেন, এটা এখন জেনে রাখেন। তাহলে এখন দেখেন CH3OH, এটার নাম কি ভাইয়া? মিথানল, মিথানল। তারপরে কি আছে? C2H5OH, এটার নাম কি ভাইয়া? ইথানল। আবার C3H7OH, এটার নাম কি ভাইয়া? প্রোপানল, ওকে? অ্যাটস একটা। আশা করি বুঝতে পারতেছেন। তো এগুলো মুখস্থ রাখতে হবে আমাদের। তারপর আমাদের কি আছে ভাইয়া? অ্যালডিহাইড। 6 নম্বরে আমরা পড়বো হলো অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি ভাই? CnH2n প্লাস 1 CHO, এখানে কি থাকবে আমাদের? CHO থাকবে। চলেন শুরু করি। হ্যাঁ দেখেন HCHO, এটার নাম হচ্ছে মিথানেল। এটার নাম কি ভাইয়া? মিথানেল। তারপরে CH3CHO, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইথানেল, এটসেট্রা। এখন এই মিথানেল, মিথানেল নিয়ে কি? এ যদি আমাদের থাকে 40% এবং এর সাথে যদি আমরা আরো 60% পানি মিশাই, তাহলে এটার নাম হয় ফরমালিন, যেটা নিষিদ্ধ। ফল টল অনেকেই অসাধু ব্যবসায়ীরা এটা ইউজ করে থাকে। এটার নাম কি ভাই? আমাদের ফরমালিন। কি বললাম? 40% মিথানেল এবং 60% যদি পানি মিশ্রিত করি, তাহলে তার নাম হবে ফরমালিন। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমি যে মুখ দিয়ে যৌগগুলোর নাম বলেছি এগুলো লিখতে গেলে অনেক ক্লাস লেন্থি হয়ে যাবে, তাই আমি না লিখে মুখ দিয়ে বলেছি। আপনারা যখন নোট করবেন অবশ্যই অবশ্যই যৌগগুলোর নাম লেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের নোটটা আরো সুন্দর হবে। এবং এই নোট যারা ভালো করে করবেন, আমাদের যখন জৈব যৌগ লেকচার শেষ হয়ে যাবে তখন তাদের থেকে আমি 3জন বিজয়ী বেছে নিব, এবং আমাদের যেই কোচিং বা আমাদের যেই ইউটিউব চ্যানেল, এই নাম সম্বলিত আপনাদের একটা গেঞ্জি উপহার দেওয়া হবে, ঠিক আছে? আপনারা ভালো করে নোট করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে উপহারটা যারা ভালো করে করবেন তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, চলেন পরের পেজে যাই আমরা। এখানে আমাদের কি ছিল? প্রথম ছিল হলো আমাদের সমগোত্রীয় শ্রেণী। প্রথম ছিল আমাদের এখানে হলো সমগোত্রীয় শ্রেণী। এখানে ছিল আমাদের সাধারণ সংকেত, সাধারণ সংকেত বা ফর্মুলা যাই বলেন। তারপরে এখানে ছিল আমাদের উদাহরণ, ওকে? তো আমরা শিখছিলাম অ্যালডিহাইড পর্যন্ত, এবার আমরা কিটোন শিখবো। চলুন দেখি কিটোন, দেখি কিটোন। কিটোনের সাধারণ সংকেত কি ভাই? আমাদের CN
H2NO। ওকে, এক্সাম্পল যদি দেখি CH3CO CH3, হ্যাঁ, বা CH2 CO CH3 এটসেট্রা। দেখেন এইটার নাম হলো প্রোপানল। এটার নাম কি? তিনটা কার্বন আছে তাই প্রোপানল। তাহলে আমি লিখে দিই এটার নাম হচ্ছে প্রোপানল। বা আরেকটা নাম আছে, এটা হচ্ছে আমাদের এসিটন। কি নাম ভাইয়া? এসিটন। এটা একটু নামটা মনে রেখে জন্য লিখে দিলাম, বিউটানল। ওকে, আচ্ছা, এটা দেখেন কয় কার্বন বিশিষ্ট আমাদের ভাইয়া? এটা স্মলেস্ট কম্পাউন্ড। এটা হচ্ছে আমাদের স্মলেস্ট কম্পাউন্ড। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, খেয়াল করছেন? আচ্ছা, তারপর আমরা বলতে পারি ইথার। ইথারের সংকেত কি হবে ভাই? CnH2n+2, তারপর হচ্ছে O। এই সংখ্যাটা দেখেন কিভাবে হয়। যেমন ধরেন CH3O CH3, খেয়াল করেন কার্বন আছে 2টা, তাই হাইড্রোজেন হবে কত? 2 × 4 + 2 6, আর অক্সিজেন একটা। ওকে, এটার নাম হচ্ছে কি? মিথক্সিমিথেন। হ্যাঁ, অথবা বলতে পারি আমরা ডাইমিথাইল ইথার। এটাকে বলতে পারি মিথক্সিমিথেন। এই যে এইটুকু, যদি এইটুকু ধরি, আমরা শিখবো সামনে, এটা আছে মিথক্সিমিথেন অথবা ডাইমিথাইল ইথার। এখন শুধু লিখে রাখেন, অথবা এইভাবে লিখতে পারি না, দেখেন CH3 CH2O CH3 এটসেট্রা। দেখেন এখানে এটার নাম কি হবে আমাদের? এটার নাম হচ্ছে মিথক্সি ইথেন। নাম হবে মিথক্সি ইথেন। ওকে, ইথারের পরে আমরা শিখবো হলো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত কি হবে? CnH2n+1 COOH। এখানে আমরা লিখতে পারি এই COOH, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। CH3COOH, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো মনে রাখবেন এইটার 6 থেকে 10% জলীয় দ্রবণ। 6 থেকে 10% জলীয় দ্রবণ ইকুয়াল টু হচ্ছে ভিনেগার। এগুলো এমসিকিউতে আসে, হ্যাঁ, ভিনেগার। ওকে ভাই, হচ্ছে ভিনেগার। আচ্ছা, তারপরে দেখেন তারপরে আমাদের থাকবে হলো, যদি অ্যামিন লিখতে চাই, অ্যামিন, এখানে কি হবে আমাদের ভাই? CnH2n+1, তারপরে কি হবে? NH2। ওকে, NH2। আচ্ছা, ওইখানে 6 লিখে আসছেন, এটা 7, এটা হবে হলো 8, এটা হলো 9, এটা হলো আমাদের 10। ওকে, অ্যামিন। এখানে আমি যদি এক্সাম্পল দিতে চাই, CH3NH2, তারপর হলো যে মিথাইল অ্যামিন বা অ্যামিনোমিথেন বা প্রাইমারি অ্যামিন, যাই বলেন, হ্যাঁ, এটার অনেকগুলো নাম আছে। এইটুকুর নাম হচ্ছে মিথাইল অ্যামিন বা অ্যামিনোমিথেন। CH3CH2NH2। ওকে, ইথাইল অ্যামিন বা অ্যামিনোইথেন এটসেট্রা। তারপর আমরা লিখতে পারি হলো অ্যামাইড, লিখতে পারি অ্যামাইড। অ্যামাইডের সাধারণ সংকেত কি হবে আমাদের ভাই? দেখেন CnH2n+1 CONH2। খেয়াল করে দেখেন এখানে CH3CONH2। ওকে, এটা হচ্ছে এক্সাম্পল। তারপর কি লিখতে পারি ভাই? ঠিক আছে, এরকম আরো আছে। তো এইগুলোটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এদের কিছু বৈশিষ্ট্য আছে। চলো এবার আমরা সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য দেখার চেষ্টা করবো, হ্যাঁ। কি দেখার চেষ্টা করবো ভাই?
সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। অলরেডি আমরা এটা পড়ে ফেলেছি ডেফিনিশনের ভিতরে। তারপর আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, 1 নম্বরে এদেরকে কি সাধারণ কার্যকারীমূলক বা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে হয়। দেখেন, এটা বলতে পারি আমরা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। খেয়াল করেন ভাই, সাধারণ সংকেত কিভাবে, এই যে উপরে যা আছে সব আমরা সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করলাম, তাই না? সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। যেমন এটা আমরা অ্যালকেনের কথা বলতে পারি। অ্যালকেন, অ্যালকেন কি CN H2N +2। তারপর কি করা যায় দেখেন তো ভাই, এটাকে একই এটা সাধারণ সংকেত দ্বারা বা সাধারণ সংকেত বললাম, কার্যকারীমূলক একই থাকে। কার্যকারী মূলক একই থাকে। খেয়াল করেন, এক্সাম্পল যদি দিই আমি, CH3OH মিথানল, তার পাশের যে যৌগটা আছে CH3CH2, CH3CH2, তারপর হচ্ছে OH। খেয়াল করে দেখেন, এই দুইটা যৌগের কার্যকারীমূলক যে আছে OH দুইটাই সেম, খালি শুধু মাঝখানে কি CH2 এর পার্থক্য থাকে। 3 নম্বরে যদি আমরা বলি, পাশাপাশি দুটি যৌগের মাঝে মিথিল মূলকের পার্থক্য থাকে। পাশাপাশি দুটি যৌগের মাঝে মিথিলিন মানে কি CH2 মূলকের পার্থক্য থাকে। ওকে, দেখেন এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, যেমন CH3 CH3, এটা হচ্ছে আমাদের ইথেন, এবং এটা যদি আমি প্রোপেন লিখতে চাই CH3 CH2 এবং CH3। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে প্রোপেন। হ্যাঁ, ইথেন এবং প্রোপেনের মাঝে পার্থক্য হচ্ছে শুধুমাত্র একটা কি মিথিল মূলকের পার্থক্য। ঠিক আছে ভাই, চলেন তারপরে আমরা যেটা আছে যে এটাকে সকল যৌগকে কি একই পদ্ধতিতে উৎপন্ন করা যায়। সকল যৌগকে একই পদ্ধতিতে উৎপন্ন করা যায়। এটা আমরা সামনে যখন প্রস্তুতি শিখবো তখন দেখবো ভালো করে। আর লাস্টে হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য একই থাকে। রাসায়নিক বৈশিষ্ট্য একই থাকে। রাসায়নিক বৈশিষ্ট্য একই থাকে। ওকে, এখন দেখেন এখানে একটা জিনিস নোট দিয়ে মনে রাখবেন আপনারা, সেটা হচ্ছে কার্বন সংখ্যা বৃদ্ধি পেলে, কার্বন সংখ্যা বৃদ্ধি পেলে ভৌত ধর্ম ভৌত ধর্ম পরিবর্তন হয়। ভৌত ধর্ম পরিবর্তন হয়, কিন্তু রাসায়নিক ধর্ম
রাসায়নিক ধর্ম একই থাকে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে যদি কার্বন সংখ্যা বৃদ্ধি পেলে ভৌত ধর্ম পরিবর্তন হবে। কারণ কি, কার্বন সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে তার ভর বৃদ্ধি পাবে, এবং ভর যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে আমাদের কি হয় ভাই, নাম যৌগটা সলিড হইতে থাকে, মানে কঠিন হইতে থাকে। ভর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার কি ভৌত ধর্ম যেটা আছে সেটা ধীরে ধীরে গ্যাস থেকে সলিড, লিকুইড, লিকুইড থেকে সলিডে পরিণত হতে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদের পরের যে টাইপ 5, সেটাতে আমরা চলে যাব। চলেন আমরা পরের পেজে যাই। টাইপ 5 নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কার্যকারীমূলক নিয়ে আলোচনা করব। আমরা কার্যকারীমূলককে একই সাথে সক্রিয়তা সিরিজ অনুসারে শিখব, এবং উম, এবং সেটার সবগুলো কার্যকারীমূলক একেবারে শিখে ফেলবো। ঠিক আছে, শিখে ফেলার চেষ্টা করব, তাহলে দেখবেন আমাদের বেশ সহজই লাগবে। টাইপ 5। ওকে, হ্যাঁ, আমরা আলাপ করবো মেনলি হলো কার্যকারী মূলক বা ফাংশনাল গ্রুপ। কি বলা হবে? ফাংশনাল গ্রুপ। ওকে, দেখেন, আগে জানতে হবে কার্যকারীমূলক বা ফাংশনাল গ্রুপ কাকে বলা হয়। সংজ্ঞাটা একেবারে সহজ করে দেওয়ার চেষ্টা করি। এক বা একাধিক পরমাণু মিলে যদি একটি কি আয়নের মতো আচরণ করে, এবং সেটি কোনো যৌগের বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ করে দেয়, সেই সকল মূলককে কি বলা হবে? হ্যাঁ, কার্যকারী মূলক। বলতেছি, একটি আয়ন, একটি পরমাণু, আচ্ছা একটি আয়ন পরমাণু, এইভাবে লিখি, একটি আয়ন পরমাণু বা একাধিক আয়ন পরমাণু একসাথে যুক্ত হয়ে যদি কোনো জৈব যৌগের, যদি কোনো জৈব যৌগের জৈব যৌগের বৈশিষ্ট্য নির্ধারণ করে, তাহলে সেই সকল মূলককে কার্যকারীমূলক বলে। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, দেখেন, কার্যকারী মূলকগুলো সাধারণত হয়ে থাকে, যেমন OH আছে, হ্যাঁ, তারপর আছে সি, ডাবল OH আছে, CHO আছে, এটসেট্রা এটসেট্রা। ওকে, এবার খেয়াল করেন, এখানে একটা নোট দিয়ে একটা জিনিস শিখবো। যদি এরকম হয়, কার্যকারী মূলকে কার্যকারী মূলকে একক বন্ধন থাকলে যৌগটি প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া দিবে। ওকে, যদি কি থাকে, একক বন্ধন থাকে, কি বন্ধন ভাইয়া? একক বন্ধন থাকলে প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া দিবে। যদি 2 নম্বর,
কার্যকারীমূলকে, আচ্ছা দেখেন এখানে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কি, দেখেন ও এইচ, এই ও এইচ এর সাথে কি একক বন্ধনে আছে, তাহলে এই একক বন্ধন যেহেতু থাকবে দুইটা পরমাণুর মাঝে যে একক বন্ধন আছে, তাই এই ও এইচ টা কি দিবে, প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া দিবে। তো কার্যকারীমূলকে দ্বি এবং দ্বি বা ত্রিবন্ধন থাকলে, দ্বি বা ত্রিবন্ধন থাকলে সংযোজন বিক্রিয়া দেবে। কি বিক্রিয়া দিবে ভাইয়া? সংযোজন বিক্রিয়া দিবে। সংযোজন বিক্রিয়া দিবে। খেয়াল করেন এখানে যদি আমি এক্সাম্পল লিখতে চাই, অ্যালকিন মানে দ্বিবন্ধন যেখানে থাকবে অথবা ত্রিবন্ধন থাকবে, অথবা এই দেখেন কিটোন যদি থাকে, কিটোন শুধুমাত্র দ্বিবন্ধন আছে, ওকে। এই ধরনের কি হবে, এই সকল কার্যকারীমূলক যে সকল যৌগে থাকবে তারা সেই সকল যৌগগুলো কি দিবে, সংযোজন বিক্রিয়া দিবে, ওকে। কার্যকারীমূলকে যদি একই সাথে একক এবং দ্বিবন্ধন থাকে, তাহলে সেই সকল যৌগ সেই সকল যৌগ প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, ওকে। চলুন এক্সাম্পল দেখি একটা, যে কোন কোন মূলকগুলো আসলে এরকম আছে। খেয়াল করেন এখানে যদি আমি সি ডাবল এইচ লিখি, যে এরকম সিও ও এইচ, খেয়াল করেন এখানে দ্বিবন্ধনও আছে আর একক বন্ধনও আছে। আবার সি মানে অ্যালডিহাইডের ক্ষেত্রে এই যে দ্বিবন্ধন আছে ত্রিবন্ধন আছে, এরা কি দিবে ভাই? এরা অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে প্রতিস্থাপন বিক্রিয়া দেবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার কার্যকারী মূলকগুলো মনে রাখার জন্য আমি একটা কবিতা লিখেছি বা কবিতা বানিয়েছি। আপনারা চাইলে মুখস্থ করতে পারেন, আর না চাইলে কোনো সমস্যা নেই, আপনারা নিজেদের মতো করে মুখস্থ করে নেবেন। কবিতাটা হলো, কামাল সাহেব ও আতিক আলী হেলে দুলে আমায় নিয়ে এলো কিনতে অ্যালকোহল, কিনতে অ্যালকোহল থাকলে আমিও ইহা দুইটা তিনটা, দুটো তিনটা একটা হলেও নিব, ওকে। এই ছিল আমাদের কবিতা। দেখেন পরের পেজে যাই, আমরা আসলে কি কি জানার চেষ্টা করব, দেখেন আমরা একটা বক্স করি এর সুবিধার জন্য।
আচ্ছা, আমাদের টোটালি মোটামুটি ১, ২, ৩, ৪, ৫, ৬টা ঘর লাগবে আমাদের বলা যায়। কি করার চেষ্টা করি। প্রথম ঘরটা ছোটই লাগবে, কবিতার ঘর। ১, তারপর আছে ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭টা করলাম এই কারণে যে আমরা এখানে সমগোত্র শ্রেণীরও নামগুলো দিয়ে দিব। চলেন দেখি কতটুকু পারা যায় এখানে। প্রথমে এখানে লিখবো হলো আমরা এখানে আমরা লিখবো হলো কবিতা। ওকে, কবিতা। তারপর লিখবো হলো আমরা সাধারণ নাম, সাধারণ নাম। ওকে, তারপর লিখবো সংকেত, তারপর লিখবো গাঠনিক সংকেত। ওকে, তারপরে আমরা লিখবো হলো সেটা প্রধান নাম, তারপর লিখবো আমরা শাখা নাম, আর সবশেষে সমগোত্রীয় শ্রেণী বা সাধারণ সংকেত। সাধারণ সংকেত। চলেন শুরু করি। প্রথমে আছে আমাদের কবিতায় কি আছে? কামাল সাহেব। মনে করে দেখেন কামাল। তাহলে কামালে কি হবে আমাদের ভাই? কার্বক্সিলিক অ্যাসিড। কামালে কি হবে? কামালে হবে আমাদের কার্বক্সিলিক। একটু wait ভাই। প্রথমে হবে আমাদের কামাল। কামালে আছে হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটা সংকেতটা কি ভাই? সি ডাবল ও এইচ। তো এটা স্ট্রাকচারটা কেমন হবে দেখেন। এরকম মাথার উপর একটা ও যাবে, এখানে একটা ও, এখানে একটা এইচ। এগুলো আসে ইয়াতে, হ্যাঁ, অ্যাডমিশনে আসবে। তো প্রধান নাম কি ভাই? এটা হচ্ছে ওইক অ্যাসিড। কি নাম? ওইক অ্যাসিড। মনে থাকবে? আশা করি পারবেন। শাখার নাম হচ্ছে কার্বক্সি। যদিও এটা সারা জীবনে কখনো শাখা হয় না কার্বক্সি। তাহলে এর সাধারণ সংখ্যাটা কি ছিল মনে আছে তো? সি এন এইচ টু এন প্লাস ওয়ান সি ডাবল ও এইচ। তারপর দেখেন আমাদের কি আছিল ভাইয়া? সাহেব। সাহেব, সাহেবে কি হবে আমাদের ভাই? সাহেবে হবে আমাদের সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড। ওকে, সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড জিনিসটা কেমন ভাই? খেয়াল করেন, এখানে একটা হাত থাকবে, এসও থ্রি এইচ। স্ট্রাকচার যদি আঁকাইতে চান এরকম, এরকম একটা থাকবে, এরকম ও এইচ। এ হচ্ছে আমাদের সালফোনিক অ্যাসিডের স্ট্রাকচার। এটার নাম হবে আমাদের সালফোনিক অ্যাসিড। প্রধান নাম হবে কি ভাই আমাদের?
সালফোনিক অ্যাসিড নাম এটা, ওকে। আর এটা শাখা নাম যদি হয় সালফো হবে, কি হবে ভাই? সালফো, ওকে। তো এটা কি হবে দেখেন, CnH2n+1SO3H, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো সালফোনিক অ্যাসিডের পরে আমাদের আরো নাম আছে, যে সালফিনিক অ্যাসিড আছে। কি আছে ভাইয়া? আমাদের আছে সালফিনিক অ্যাসিড, ওকে। সেটা কেমন হবে দেখতে? জাস্ট SO2H, আর কিছুই না। স্ট্রাকচার এটার আগের মতনই থাকবে, শুধু এখানে একটা ও থেকে এখানে OH, এর নাম হচ্ছিল সালফিনিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এটার নাম কি হবে ভাই? সালফিনিক অ্যাসিড। সালফিনিক অ্যাসিড। তো এটার নাম হবে সালফিনো। এর শাখা নাম কি হবে ভাই? সালফিনো, ওকে। তারপর কি আছে ভাই? ফোনিক লিখলাম, সালফিনিক লিখলাম, সালফেনিক অ্যাসিড। তারপরে কি আছে আমাদের ভাই? সালফেনিক অ্যাসিড। এটা কি হবে? SO8, আর কিছুই না। এটা দেখতে কেমন হবে? SOH। এটার নাম হচ্ছে সালফেনিক অ্যাসিড, প্রধান নাম সালফেনিক অ্যাসিড। না সালফেনো, এটার নাম কি হবে ভাই? সালফেনো, ওকে। আচ্ছা, সাধারণ সংকেতগুলো শুধু করতে একটা করে ও কমে আসবে, ঠিক আছে ভাই। তো চলেন পরেরটা যাই আমরা। কামাল সাহেব দেখলাম। এবার দেখবো আমরা আতিক, ঠিক আছে। আতিকে কি আছে ভাই? আতিকে হবে আমাদের অ্যানহাইড্রেট। আতিকে হবে আমাদের কি ভাই? অ্যানহাইড্রেট। এটা সংকেতটা কেমন হবে ভাই? দেখেন, COO, ওকে। আচ্ছা, একে এইভাবে করে না লিখে আমি একসাথে লিখতে পারি। এটাকে যদি আমি লিখি এইভাবে, COO আর একটা হাত। এটা যদি স্ট্রাকচার আঁকাইতে চাই, দেখেন এরকম মাথার উপরে একটা ও থাকবে, এখানে একটা ও থাকবে, আর এই কার্বন রেখে এই হলো আমাদের গাঠনিক সংকেত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রেট। তো এটার প্রধান নাম কি হবে ভাই? প্রধান হলো ওইক অ্যানহাইড্রেট। ওইক অ্যান ওইক অ্যানহাইড্রেট, ঠিক আছে। এটার কোনো শাখা নাম নেই, ঠিক আছে। তো আপনারা সাধারণ সংকেত লেখার চেষ্টা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। কিচ্ছুই নেই, CnH2n এরকম দিয়ে, ঠিক আছে। এটা বুঝে বুঝে লিখবেন, আগে লিখেও দিয়েছি। তারপর চলেন, এগুলো সব আগে লেখা আছে, সেখান থেকে দেখে নিন, ওকে। দেখেন, তারপরে আতিকের পরে আছে আমাদের ভাই অ্যামি। অ্যামিতে কি হবে ভাই আমাদের? স্টার। অ্যামিতে কি হবে ভাই? স্টার, ওকে। আচ্ছা, স্টারের সাধারণ সংকেত কি ভাই? COO। যদি দেখতে চাই স্ট্রাকচার গঠনটা এরকম হবে, ও আর, খেয়াল করেন। এটার প্রধান নামটা একটু, প্রধান নাম এবং শাখা নাম দুটোই মানে খুব মজাদার। যেটার নাম হবে অয়েট, ঠিক আছে। অয়েট। এবং শাখার নাম হবে অ্যালকক্সি কার্বনিল। অ্যালকক্সি, দেখেন এই যে এইটুকুর নাম হচ্ছে অ্যালকক্সি, ঠিক আছে। এইটুকুর নাম হচ্ছে কার্বনিল। তাহলে আমরা কি লিখবো? অ্যালকক্সি কার্বনিল। অ্যালকক্সি কার্বনিল, ঠিক আছে। অ্যালকক্সি কার্বনিল, ওকে। আশা করি বুঝতে পারতেছেন। আসলে এটা মুখস্থ করার বিষয়, দেখেন এটা মুখস্থ করে ফেলতে হবে। এটা মুখস্থ না করলে আমরা যে সামনের দিন নামকরণ করা শুরু করব, তখন আমরা কিন্তু নামকরণগুলো করতে পারবো না। তাই এটা অবশ্যই অবশ্যই ভালো করে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, তারপরে চলেন হেলে দুলে। আমাদের কি আছে ভাই? হেলে দুলে। হেলে দুলেতে কি হবে?
হ্যালো দুটোতে হবে হলো আমাদের অ্যাসিড হ্যালাইড। এখানে কি হবে ভাই আমাদের অ্যাসিড হ্যালাইড। ওকে, এখানে কি হবে সিও এক্স। ওকে, মানে কার্বনের সাথে যদি হ্যালোজেন থাকে তাহলে স্ট্রাকচারটা কেমন হবে দেখেন, কার্বনের সাথে ও আর এখানে একটা আমাদের এক্স থাকবে। তাহলে এটার নাম হচ্ছে ওইল হ্যালাইড। এটার নাম কি হবে ভাই ওইল হ্যালাইড। ওইল হ্যালাইড। ওকে, ওইল হ্যালাইড, ঠিক আছে। আর এটা শাখার নাম কি হবে ভাই হ্যালো ফরমিল। হ্যালো, হ্যালোজেন আছে তাই এর জন্য হ্যালো। আর দেখেন এই যে সিও এর জন্য হচ্ছে ফরমিল বা ফরমাইল। এক এক বই এক একটা দেওয়া আছে, কোথাও ফরমিল কোথাও ফরমাইল বা অ্যালকানোইল। সো এটা হচ্ছে এরকম আমরা বলতে পারি, ঠিক আছে। আমরা আরেকটা কি বলতে পারি অ্যালকানোইল। এই ফর্মুলার পরিবর্তে আরেকটা বলতে পারি আমরা অ্যালকানোইল। ওকে, আশা করি বুঝতে পারছেন যে সিও কে ফর্মুলা বলা যায়, অ্যালকানোইলও বলা যায়। হ্যাঁ, তারপরে চলেন তারপর দেখেন আমাদের কি আছিল আমায়। হেলে দুলে আমায়, আমায় নিয়ে আসছে, কোথায় নিয়ে আসছে ভাই আমায়। আমায়, আমাইতে কি হবে ভাই আমাইট। আমাইতে কি হবে অ্যামাইট। ওকে, আমাইতে হবে হলো অ্যামাইট। এর সংকেত কি হবে ভাই সিও NH2। সিও NH2 স্ট্রাকচার যদি আগাইতে চাই এরকম থাকবে, একটা উপরে ও থাকবে, এখানে এন থাকবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামাইড যৌগ। তো এটার নাম কি হবে ভাই, এটার প্রধান নাম হচ্ছে অ্যামাইডি, প্রধান নাম অ্যামাইড, বাট শাখার নাম হচ্ছে কার্বোমোইল। কার্বোমোইল মনে রাখবেন, এটার নাম কি ভাই কার্বোমোইল। 8-10 বার যদি বারবার পড়েন তাহলে দেখবেন আমাদের এটা হয়ে আসছে। হ্যাঁ, কিন্তু এটা মুখস্থ করতেই হবে, মানে বারবার পড়বেন। মুখস্থ বলতে কি দেখেন, যে বারবার পড়লে আমাদের জিনিসটা আয়ত্তে চলে আসবে। হ্যাঁ, সেটাকে আমি মুখস্থ বলতেছি। আচ্ছা, তারপরে কি কি আছে ভাই নিয়ে আমায়, আমার নিয়ে, নিয়েতে কি ভাই সায়ানাইড। নিয়েতে কি হয়েছে ভাই আমাদের সায়ানাইড। ওকে, সায়ানাইড হলে কি হবে একটা সি দিয়ে এন, তাহলে সি ট্রিপল বন্ড, এর নাম হচ্ছে আমাদের সায়ানাইড। এর প্রধান নাম কি হবে ভাই নাইট্রাইল। নাইট্রাইল। ওকে, নাইট্রাইল। আর শাখার নাম কি হবে ভাই সায়ানো। সায়ানো। ওকে, এখানে আমরা আরো কিছু জিনিস শিখে ফেলবো, যে থায়োসায়ানেট। কি শিখবো ভাই আমরা থায়ো সায়ানেট। তো এটা কেমন হবে জাস্ট এনটা আগে দিয়ে সিটা পর দিয়ে দিলে হবে। তারপর হচ্ছে আমাদের আইসোথায়াসাইনেট। যদি আমরা বলি আইসো থায়োসায়ানেট, তাহলে আমাদের কি হয় ভাই এখানে এন সি এস। ওকে, আর যদি আমি শুধুমাত্র বলি সায়ানেট, ঠিক আছে, যদি মাত্র বলি আমি কি বলি ভাইয়া সায়ানেট বলি, তাহলে আমাদের কি হবে দেখেন সায়ানেট, শুধুমাত্র সায়ানেট বলি, সায়ানেট বলি, তাহলে আমাদের কি হবে সি এন ও। একটু কষ্ট করে এগুলো আমাদের শিখতে হবে ভাই। ঠিক আছে, এই যে ভাগ ভাগ করেছিলাম। বুঝতে পারছি, এগুলো খুব ইম্পর্টেন্ট। সায়ানাইড, ঠিক আছে, সিএন, থায়োসায়ানেট, এনসি, আইসোথায়োসায়ানেট,
NCS আর সায়ানাইড বলে CNO। এগুলো আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। চলেন আমরা পরের পেজে যাই। যে আবার বক্স আঁকাইতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আগানোর চেষ্টা করি। আমাদের ৬টা দিলেই হচ্ছে আমাদের ১, ২, ৩, ৪, এটা আমাদের ৫, ৬। ওকে? তাহলে ১ম এ কি হবে ভাই আমাদের এখানে? কবিতা। তারপর আমাদের কি হবে ভাই? দেখে আসি আমরা আগের পৃষ্ঠাটা দেখেন। সাধারণ নাম, সংকেত, গাঠনিক সংকেত। ঠিক আছে? সাধারণ নাম, সংকেত, গাঠনিক সংকেত। তারপরে প্রধান নাম, আর হচ্ছে আমাদের ভাই শাখা নাম। ওকে? এই ছিল আমাদের জিনিস। চলেন এবার আমরা পরের যাই। তাহলে নিয়ে এলো। এলোতে কি ভাই আমাদের? এলো। এলোতে হচ্ছে আমাদের ভাই অ্যালডিহাইড। অ্যালডিহাইড। সংকেত কি হবে ভাই? CHO। ওকে? গাঠনিক সংকেত কেমন হবে? সি দিব, উপরে একটা ও দিব, আর এখানে একটা এইচ দিব। ঠিক আছে? আচ্ছা, প্রধান নাম কি হবে ভাই? অ্যাল বা ন্যাল। প্রধান নাম কি হবে ভাই? অ্যাল বা ন্যাল। আর শাখার নাম কি হবে ভাই? ফরমিল বা অ্যালকানোইল। আগেই বলেছিলাম এটার নাম কি হবে? ফরমিল বা ফরমাইল যাই বলেন, এক হবে অ্যালকানোইল। অ্যালকানোইল। ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের কি আছে ভাই? কি করতে আসছে? নিয়ে এলো কি করতে? কিনতে। কিনতেতে কি হবে ভাই? কিটন। ওকে? কিনতে কি হবে ভাই? কিটন। কিটনে কেমন হবে দেখতে? কিটন দেখতে হচ্ছে সিও, হাত সিও। হাত সিও, হাত। ঠিক আছে? যদি আমি এটাকে আঁকাইতে চাই, দেখতে এরকম হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, এটা হবে ওন বা নুন। এটার নাম হবে কি ভাই? প্রধান নাম হবে ওন বা নুন। আর কিটোরের শাখার নাম হচ্ছে অক্সো বা কিটো। অক্সো বা অক্সো বা কিটো। ওকে? তারপর দেখেন আমাদের আছে অ্যালকোহল কিনতে আসছে কি করতে? অ্যালকোহল। অ্যালকোহল মানে হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল মানে হচ্ছে অ্যালকোহল। এখানে আমাদের কি থাকবে ভাই? OH থাকবে। কি থাকবে? OH। ওকে? তাহলে এটার বন্ধনটা কেমন হবে? স্ট্রাকচার বা গঠন, এই যে OH। তারপরে এটার কি হবে? অল বা নল। ঠিক আছে? এটার প্রধান নাম হবে ভাই অল বা নল। আর শাখার নাম কি ভাই? হাইড্রক্সি। হাইড্রক্সি। শাখার নাম কি ভাই? হাইড্রক্সি। ওকে? এখন একটা জিনিস দেখেন, আমরা এখান থেকে জানার চেষ্টা করব 1 ডিগ্রি অ্যালকোহল কি, 2 ডিগ্রি কি। ধরেন আমাদের যদি বলে 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে মনে রাখবেন এখানে একটা কার্বন থাকবে যার সাথে OH যুক্ত থাকবে, এবং তার মাত্র কয়টা হাততালি থাকবে ভাইয়া?
একটা হাত খালি থাকবে, বাকি দুটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ থাকবে। ওকে, এই হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, আচ্ছা, যদি 2 ডিগ্রি অ্যালকোহলের কথা জিজ্ঞেস করে, তাহলে আর কিছুই না, এরকম সিএইচ থাকবে এবং ওএইচ থাকার পর তার দুইটা হাত খালি থাকবে। যদি 3 ডিগ্রি অ্যালকোহলের কথা বলে, তাহলে সি এর সাথে ওএইচ যুক্ত থাকবে এবং বাকি তিনটা হাতই তার খালি থাকবে। আবারও বলতেছি, যদি 1 ডিগ্রি বলে, তাহলে ওই যার সাথে যুক্ত থাকবে তার একটা হাতের সাথে আর যুক্ত থাকবে। আর কি যুক্ত থাকবে ভাই? এখানে আর মানে অ্যালকাইল মূলক বোঝাচ্ছে। হ্যাঁ, সামনে আমরা দেখবো যে অ্যালকাইল মূলক, হোয়াট ডু মিন বাই অ্যালকাইল মূলক। এখানে দুইটা আর আর যুক্ত থাকবে। ওকে, আমি আর লিখলাম না, হাত খালি দিয়ে এমসিকিউতে আসে, তো আপনারা সেভাবে বুঝবেন যে এখানে এমসিকিউতে এরকম একটা হাত খালি দেওয়া থাকবে। একটা হাত খালি দেওয়া থাকলে আপনি কি বুঝতে পারবেন যে 1 ডিগ্রি, দুইটা হাত খালি দেওয়া থাকলে 2 ডিগ্রি, এবং তিনটা হাত খালি দেওয়া থাকলে ভাই আমাদের কত? 3 ডিগ্রি বুঝে নিব। ওকে, তারপরে আমাদের কি আছে ভাইয়া? থাকলে, থাকলে তো হচ্ছে আমাদের ভাইয়া থায়োল। থায়োল, তাহলে কি হবে ভাই আমাদের? তাহলে হবে হলো এসএইচ। ওকে, তো গঠনটা কেমন হবে? এস, হাত, এইচ। তাহলে এটার প্রধান নাম কি ভাইয়া? প্রধান নাম থায়োলি। আর শাখা নাম হচ্ছে মার্কেপটন বা মার্কেপটো। মার্কেপটন বা মার্কেপটো। আবার বলতেছি, মার্কেপটন বা মার্কেপটো। ওকে, থায়োল। থাকলে পরে হচ্ছে আমিও। থাকলে কি করতাম আমি ভাই? আমিও, আমিও তো হচ্ছে অ্যামিন। অ্যামিন, অ্যামিনের সংকেত কি ভাই? NH2। ঠিক আছে, এটাকে আমরা 1 ডিগ্রি অ্যামিনো বলতে পারি যদি একটা হাত খালি থাকে। 1 ডিগ্রি অ্যামিন মানে নাইট্রোজেনের যে কটা হাত অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকবে সেটা তত ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন এটার কি হবে? এরকম NH। ওকে, তাহলে এটার নাম কি হবে ভাই? অ্যামিন। প্রধান নাম কি হবে? প্রধান নাম হবে আমাদের অ্যামিন, আর শাখা নাম হবে অ্যামিনো। শাখা নাম কি হবে ভাই আমাদের? অ্যামিনো। ওকে, 2 ডিগ্রি যদি বলতাম আমি, 2 ডিগ্রি, 2 ডিগ্রি বললে আর কিছুই না আমাদের। হ্যাঁ, আচ্ছা, এখানে মুছে এইভাবে না দিয়ে আমরা এখান দিই, এখানে না, এখানে আমরা লিখি দেখি। এখানে আমরা লিখি এটা এই অ্যামিন 1 ডিগ্রি যদি আমি বলি এভাবে লেখা যায়। যদি অ্যামিন 2 ডিগ্রি বলা হয় তাহলে আমাদের দুইটা হাত খালি থাকবে নাইট্রোজেনের আর একটা এইচ থাকবে। ঠিক আছে, আর যদি 3 ডিগ্রি বলি তাহলে আমাদের নাইট্রোজেনের তিনটা হাতই খালি থাকবে। ওকে, এই ছিল আমাদের অ্যামিন নিয়ে কথাবার্তা। তাহলে আমিও ইহা, এবার আমরা জানবো হলো ইহাতে কি হয়। ইহা, ইহাতে হবে হলো ইথার। ইথার, ঠিক আছে, ইথার দেখতে কেমন? একটা হাত থাকবে, ও আর থাকবে। ওকে, তাহলে এরকম ও, হা, আর। ঠিক আছে, এটার নাম হচ্ছে প্রধান নাম হচ্ছে এটার ইথারি, আর শাখা নাম হচ্ছে অ্যালকক্সি। শাখা নাম কি ভাই? অ্যালকক্সি। অ্যালকক্সি। ওকে, ইয়া কি করতাম? দুইটা, দুইটা থাকলে মানে কি ভাই? দুইটা থাকা মানে হচ্ছে অ্যালকিন। অ্যালকিন, দ্বিবন্ধন থাকবে। ঠিক আছে, এর প্রধান নাম শুধু হবে ইন, হবে ইন। ইন। ওকে, তারপরে হচ্ছে আমাদের, তারপরে আছে আমাদের হলো তিনটা, এটা হবে আমাদের অ্যালকাইল। অ্যালকাইল। ওকে, অ্যালকাইল বলি ভাই।
অ্যালকেনে কয় বন্ধন হবে ভাই? 3 বন্ধন, ঠিক আছে? এটা হবে আইন। এটার প্রধান নাম শুধুমাত্র হবে কি? আইন, ওকে? শাখা নাম নেই। তো দেখেন এটা আমরা 2টা 3টা, তারপর কি আছে আমাদের ভাইয়া? তারপর আছে আমাদের হলো একটা, ওকে? একটা মানে হচ্ছে অ্যালকেন। অ্যালকেন মানে কয় বন্ধন থাকবে ভাইয়া? একটা বন্ধন থাকবে, ঠিক আছে? এটার নাম হচ্ছে হলো আমাদের এন। এটার নাম হবে হলো আমাদের এন, ওকে? এই ছিল আমাদের কথা। তারপরে দেখেন আমাদের, হ্যাঁ, 2টা 3টা একটা হলেও নিব আছে, হ্যাঁ? তাহলে আমাদের নেক্সট পেজে যাই। চলেন আমরা দেখি, আর 2 3টা বক্স করা লাগবে আমাদের। বক্সটা করে নিই। আচ্ছা, এবার আমি করবো না, উপরে কিছু লিখবো না, ঠিক আছে? বিষয়গুলো লিখবো না। 1 2 3 4 5 6, ওকে? দেখেন 2টা 3টা একটা হলেও আমাদের কি ছিল? আমাদের হলেও থাকবে, হলেও কবিতা ছিল আমাদের, হলেও তো হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন, ঠিক আছে? হ্যালোজেনের ভিতরে সাধারণত আমাদের এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাই? এটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। এক্স, এরকম একটা এক্স হাত থাকবে। এখানে সাধারণত কি থাকবে? ক্লোরিন, ব্রোমিন, আর থাকবে হলো ভাই আমাদের আয়োডিন, ওকে? এরা কখনোই প্রধান নাম হতে পারে না। এরা এই সংকেত কিরকম হবে? যেরকম একটা এক্স হাত দিয়ে থাকবে, ঠিক আছে? জাস্ট এই যে ক্লোরিন থাকবে এরকম, ব্রোমিন থাকবে, এই তো। আর থাকবে কি? আয়োডিন এরকম হাত দিয়ে থাকবে, ঠিক আছে ভাই? প্রধান নাম হয় না, সবসময় শাখা নাম হয়। হ্যালো হয়, হ্যালো, হ্যালো, হ্যালো। এটার নাম কি হবে ভাই? হ্যালো। অর্থাৎ কি? আমি বলতে পারি ক্লোরো অথবা ব্রোমো বা আয়োডো। আবার বলতেছি ক্লোরো, ব্রোমো বা আয়োডো, ওকে? তারপর হচ্ছে নিবো। নিবো তো হচ্ছে আমাদের নাইট্রেট মূলক, নাইট্রেট, ওকে? এখানে হবে হলো আমাদের NO2 হাত। এও কখনো আমাদের কি হয় না, এটার গঠন যদি দেখতে চাই, ও এখানে একটা, ওকে? এটাও কখনো আমাদের কি হবে না, প্রধান হয় না। এটা সবসময় শাখা হয়, এটা নাইট্রো হয়, নাইট্রো হয়, ওকে? আর সর্বশেষ আমরা একটা জিনিস মনে রাখবো, কবিতার বাইরে অ্যালকাইল মূলক। কি বলো ভাইয়া? অ্যালকাইল। মনে রাখবো অ্যালকাইল মূলক। এটাকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এটা মানে এটার নামই হচ্ছে কি, মিথাইল, প্রোপাইল, এরকম হয়। মানে এখন অ্যালকাইল মূলকটা আসলে জিনিসটা কি দেখেন। যে অ্যালকাইল মূলক কাকে বলা হয় বলি সংজ্ঞা। অ্যালকাইল মূলক মেইনলি বলা হলো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু কে অপসারণ করলে যে মূলক পাওয়া যায়, সেই মূলককে অ্যালকাইল মূলক বলে।
ওকে, এক্সাম্পল হিসেবে দেখি চলেন। CH4 আছে, এর থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে কি করে দিতে পারি, বের করে দিতে পারি, মানে CH3 এরকম করে দিতে পারি। ঠিক আছে, এইচ, তাহলে এটার নাম হচ্ছে কি ভাই, মিথাইল। ঠিক আছে, এটার নাম কি, মিথাইল। তাহলে আমরা এখন একটা সলভ করে দেখি, এটার নাম কি ভাই, মিথাইল। ওকে, তারপর কি বলতে পারি, CH3, CH2, এটার নাম কি, এবং একটা হাত থাকবে, যে ইথাইল, এটার নাম কি ভাই, ইথাইল। যদি তিনটা থাকে কার্বন, তিনটা থাকে এরকম, C3H7, একটা হাত থাকে, তাহলে এটার নাম হচ্ছে প্রোপাইল। তারপরে আমি বলতে পারি কার্বন সংখ্যা রোমান নাম প্লাস আইন যোগ করে দিলে হয়ে যাবে আমাদের অ্যালকাইল। ঠিক আছে, প্রোপাইল। তাহলে আমরা বলতে পারি নোট দিয়ে, কার্বন সংখ্যার রোমান নাম প্লাস আই। ওকে, প্লাস আই, যেমন বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হ্যাপটাইল, এটসেট্রা এটসেট্রা। ওকে, এই ছিল আমাদের মোটামুটি অ্যালকাইল মূলক। এখন দেখেন, আমাদের নামকরণ করার জন্য আরো কিছু একটু জিনিস লাগবে, ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, এর ভিতরে আমরা এই যা বললাম সেগুলো হচ্ছে আইউপ্যাক কর্তৃক স্বীকৃত স্বীকৃত সিরিজ। তাহলে আইউপ্যাক জিনিসটা কি, আমরা এটা একটু জানার চেষ্টা করি। আইউপ্যাক, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, দেখেন, এখন আমাদের কার্বন সংখ্যার রোমান নামগুলো জানতে হবে আমাদের একটু কষ্ট করে, এটা করে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখন জানবো আমরা কি, কার্বন সংখ্যার রোমান নাম। দেখি, যদি কার্বন সংখ্যা, এখানে যদি আমরা নাম বলি, তো যদি একটা থাকে কার্বন, তাহলে হচ্ছে মিথ। যদি দুইটা থাকে, ইথ। তিনটা থাকলে প্রোপ। চারটা থাকলে বিউট। পাঁচটা থাকলে পেন্ট। ছটা থাকলে হেক্স। সেটা থাকলে হেপ্ট। ওকে, সেটা থাকলে হচ্ছে আমাদের ভাই হেপ্ট। আটটা থাকলে অক্ট। নয়টা থাকলে নুন। দশটা থাকলে ডেকা। দশটা থাকলে কি হবে ভাই, ডেক বা ডেকা, যাই বলেন, ডেক। 11 থাকলে উনডেক। কি ডেক ভাই, উনডেক। 12 থাকলে ডোডেক। আচ্ছা, এটুকু পর্যন্ত মনে হয় আগে থেকেই পারেন আপনারা, আমরা আরো কিছু শিখবো। কার্বন সংখ্যা আর হচ্ছে আমাদের নাম। যদি 13 বলি, ট্রাইডেক। যদি 14 বলি, টেট্রাডেক। যদি 15 বলি, পেন্টাডেক। যদি 16 বলি, হেক্সাডেক। যদি 17 বলি, হেপ্টাডেক।
যদি 18 বলি, অক্টাডেক, এখানে হবে অক্টাডেক। এখানে হবে আমাদের ভাই কি, অক্টাডেক। 19 হবে আমাদের নোনাডেক। আর 20 হবে আমাদের ভাই আইকোষ। কি হবে ভাই? আইকোষ। সাধারণত 12 পর্যন্ত শিখলেই হয়, তবে আমরা একেবারে A to Z শিখবো বা বিস্তারিত শিখবো, তাই আমরা 20 পর্যন্ত শিখে নিলাম, ঠিক আছে? এবং নেক্সট দিন এই যে টাইপ 5 পর্যন্ত যা আলোচনা করলাম, তারপর আমরা একটা প্রশ্ন ব্যাংক সলভ করবো। এবং তারপরে ক্লাসে, তার মানে আজকে আমাদের লেকচার 3 গেল, লেকচার 4 এ আমরা প্রশ্ন ব্যাংক সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমরা সেটা সলভ করার চেষ্টা করবো। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকে দয়া করে যদি আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতেন, যদি আপনাদের কোনো না কোনো ভাবে উপকৃত, মানে আপনাদের উপকারে আসে। যদি উপকারে না আসে তাহলে করা লাগবে না, এবং উপকারে আসলে আপনাদের আশেপাশে বন্ধু বান্ধবদেরকে অবশ্যই অবশ্যই জিনিসটাকে জানিয়ে দিবেন যে এরকম ফ্রি একেবারে ফ্রিতে জৈব যৌগের আদ্যপ্রান্ত একেবারে এসএসসি টু, মানে এসএসসি বলে এইচএসসি টু অ্যাডমিশন, বুয়েট, তারপরে মেডিকেল লেভেলে যে আমাদের জৈব যৌগটাকে পড়ানো হচ্ছে, সেটা আপনাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দিবেন এবং তাদেরকে উপকৃত হওয়ার জন্য সুযোগ করে দিবেন। আশা করি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।